শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যায় আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং প্রকাশক ও লেখক পারভেজ হোসেনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী মোখলেসুর রহমানের একক চিত্রকলা প্রদর্শনী বিউটিফুল বেঙ্গল। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী নাজমুল হক বাপ্পির একক প্রদর্শনী অ্যান ইটারনাল জার্নি। প্রদর্শনী চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দাওয়ের আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। মোহাম্মদ নূর হোসেনের ১১ বছরের ছেলে হৃদয় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘ ৬ মাস যাবৎ সে এ রোগে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে হৃদয়কে সুস্থ করে তুলতে হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে। এতে খরচ হবে প্রায় ৬ লক্ষ টাকা। এত টাকা জোগাড় করা হৃদয়ের দরিদ্র পিতা মোহাম্মদ নূর হোসেনের পক্ষে বহন করা সম্ভব নয় বিধায় তিনি ছেলের চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হৃদয়কে বাঁচাতে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা নূর হোসেন সঞ্চয়ী হিসাব নম্বর 2111018872, ডাচ বাংলা ব্যাংক, পল্লবী শাখা, ঢাকা। মোবাইল ফোন নম্বর 01814795460। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত ৮টা ২০ মিনিটে থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। বাবার ক্লাস ইন্টারেস্ট, শ্রেণী স্বার্থ রক্ষার জন্য। এটা তো অহংকার, এটা অসুখ। এ কেমন অসুখ? রোগবালাই হলে মানুষ মরে, আর এই অসুখ হলে মরে মনুষ্যত্ব। না মিসি বাবা, উনি এত খারাপ মানুষ না। যদি খারাপ মানুষই হতেন তাহলে আমাদের পাশে না দাঁড়িয়ে যারা ইকো পার্ক করছিল তাদের পাশে দাঁড়াতেন। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত ৯টা ৪০ মিনিটে দেখবেন সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আসলাম, আপনি কার সঙ্গে কথা বলছেন আপনি বোধহয় বুঝতে পারছেন না। আগে আপনি সুস্থ হন, তারপরে আপনার সঙ্গে আমি কথা বলি। না না, আমি একদম সুস্থ আছি। আর আমি ভুলি নাই কার সাথে কথা বলতেছি। আপনি আপনি আমার মাথাটা খারাপ করাইতেছেন, আপনি আমার পাগল বানাইতেছেন। এই আসলাম সাহেব, আর একটা কথা বলবেন না কিন্তু, খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি আপনাকে। ফোন রাখেন, রাখেন আপনি ফোন। রাত 11টা 30 মিনিটে দেখবেন ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। আচ্ছা, ওর বাড়ির কারো নাম্বার কি তোমার কাছে আছে? না, ওর ফ্যামিলি কারোর সাথে কখনোই আমার কোনো কথা হয়নি, কারো নাম্বারও নেই। তাই কেন? তাহলে এখন কি করব? রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা।
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2017। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সংবেদ প্রকাশনীর প্রকাশক ও লেখক পারভেজ হোসেন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? এই তো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, আগামীকাল থেকেই তো বইমেলা শুরু হচ্ছে এবং সবার খুব আকাঙ্ক্ষিত, যেমন পাঠকের তেমন প্রকাশকের এবং সকলের। তো আপনার প্রস্তুতিটা কেমন? প্রতি বছরই এই সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। এই স্টলের কাজ প্রায় শেষ করে এনেছি। তার চেয়েও বড় জিনিস সেটা হলো বই। স্টলে যেগুলো থাকবে, যে বইগুলি নতুন আসবে সেগুলিকে সঠিকভাবে নিয়ে আসার চেষ্টা। এটা সারা বছর ধরেই প্রস্তুতি থাকা উচিত, কিন্তু বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে এই যে 21শে ফেব্রুয়ারি মেলা এলেই লেখকরা তাদের পাণ্ডুলিপি দিতে থাকেন। সারা বছর তাদের পেছনে অনেক ঘুরেও মাঝখানে যে বই প্রকাশ হতে পারে অন্যান্য মাসগুলোতে, সেটা একটা দুঃসাধ্য ব্যাপার এখনও আমাদের মধ্যে রয়ে গেছে। এই জায়গাটাতে আমি একটু বেশ আগ্রহী জানতে, যে অনেকেই বলেন, লেখকদের ভেতর থেকে অনেকে বলেন যে প্রকাশকরা অন্য সময় বই প্রকাশে আসলে আগ্রহী হন না, কিন্তু আপনি আজকে বললেন যে লেখকদের কাছ থেকে আসলে পাণ্ডুলিপি পাওয়া যায় না। আসলে কোনটা কতটুকু সত্য? দুদিকেই এর সত্য লুকিয়ে আছে। আমি বলবো যে কেন এই ট্রেডিশনটা হলো আমাদের, এটা সত্যি অদ্ভুত যে মেলাকে কেন্দ্র করেই বই বের করতে হবে। আমরা কি সব বই মেলায় বিক্রি করে ফেলবো? সারা বছর ধরে যদি একটি বইয়ের প্রস্তুতি থাকে, তাহলে সে বই যেমন নির্ভুল হবে, সে বইয়ের সম্পাদনাটা সুসম্পাদিত হবে। এই সব দিকটা খেয়াল রাখতে গেলে আমি মনে করি যে বই সারা বছর ধরেই বের করা উচিত। এবং ফেব্রুয়ারি বইমেলায় তো আমি সারা বছরের বই নিয়েই হাজির হব। একেবারে তাজা বই কোনো রকমে বেঁধে মেলার আগে এই হাজির হওয়া, এটাকে আমি কোনোভাবেই মানতে পারি না। সারা বছর তো প্রস্তুতি থাকা উচিতই, এবং যে বইটি মেলায় প্রকাশিত হবে সেটির প্রস্তুতিও সারা বছর ধরেই থাকা উচিত। হুট করে একদিনে লিখে আসলে লেখা হয় না। ধরুন, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। কলকাতার বইমেলায় আমি গেছি, এত বড় বইমেলা কয়েকবার গেছি, দেখি ওখানে ঠিক এরকম ব্যাপারটা নেই যে মেলা উপলক্ষেই বই বেরোচ্ছে। সারা বছর ধরে বই বেরোয়, মেলায় তা প্রদর্শিত হয়, লোকজন দেখে শুনে বই কেনে। সংবেদ থেকে এবার কি ধরনের বই আসছে? সংবেদ মূলত মননশীল বইয়ের দিকে একটু ঝুঁকে আছে তার সৃষ্টি থেকেই, কিন্তু এ পর্যন্ত আমরা গল্প, উপন্যাস, কবিতা কিন্তু কম করিনি। এবারও অন্যান্য বইয়ের সাথে গোটা 5 গল্প, কবিতা এবং ছোট গল্পের বই আছে। আর প্রধান যে বইগুলি, আমার সংবেদ কিন্তু খুব বেশি বই করে না, সব মিলে 10-12টা বই হয়, 15টা, সর্বাধিক 15টা। এর উপরে আমি কখনো যাইনি এই 1 বছরে। আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বই, সম্ভবত বাংলার প্রথম দার্শনিক উনি, আচার্য শান্তরক্ষিত, তার মধ্যম লঙ্কার বলে একটি বইয়ের অনুবাদ এবং টিকা টিপ্পণী দিয়ে রায়হান রায় এটা করেছেন। এই বইটি আসবে। খুব একটা গুরুত্বপূর্ণ বই, অস্তিত্ব আত্মহত্যা। এমন একটি বই, আমার মনে হয় যে বাংলা ভাষায় এর আগে আত্মহত্যা নিয়ে এরকম কোনো বই আগে লেখা হয়নি। বইটি আরও আগে প্রকাশিত হয়েছিল, বাজারে নেই, এটা আমরা নতুন করে আবার আনছি। কুমার চক্রবর্তীর লেখা। আমরা আনছি সমাজে নারীর অধিকার নিয়ে একটা বই, পারভিন জলি, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ান। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বই, যে নারীর যে কী পরিস্থিতি আমার সমাজে, আইনগত দিক থেকে, পরিবারের ভেতরে, অধিকারের জায়গায়, এই বইটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তা তুলে ধরা হয়। প্রবন্ধ না সবগুলি বই আইনগত দিক নিয়ে? না, এটা সব মিলে, এটা ঠিক প্রবন্ধও বলা যাবে না, মানে একটা টোটাল নারীর অধিকার নিয়ে একটা টোটাল বই। এছাড়া আপনি যেটা বললেন যে অনুবাদের বই, প্রথমটা আত্মহত্যা নিয়ে, অনুবাদের বইগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে অনুবাদ করবার ক্ষেত্রে খুব কঠিন ভাষা ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনি কতটা সচেতন? না, দেখুন, এক ভাষা থেকে আর এক ভাষায় যখন একটা জিনিস আসে, এই ভাষার বদলের জায়গাটাতে অনেক কিছুই হারিয়ে যায়, অনেক কিছুই মূলানুগ করতে গিয়ে অনেকে দুর্বোধ্য করে তোলেন। আমি অস্বীকার করব না, এই প্রবলেমগুলো আমাদের মধ্যে রয়েছে। বাংলাদেশে অনুবাদের লোকের সংখ্যাও খুব কম।
আমার এবার প্রকাশনী থেকে একটা বই বেরোবে মারিও বার্গাস ইয়োসা এবং মার্কেজের মুখোমুখি। তারা তখনও নোবেল পাননি, দুজনেই কিন্তু নোবেল জয়ী ল্যাটিন আমেরিকার লেখক। যখন নোবেল পাননি এবং বেশ আলোচিত দুজন তাদের সোসাইটিতে, বিশ্ব সাহিত্যেও তখন তাদের পরিচয় কম না, এখন যেরকম ততটা হয়তো হয় নাই। এ দুজন মুখোমুখি বসেছিলেন তাদের সাহিত্য নিয়ে, বিশ্ব সাহিত্য নিয়ে কথা বলতে। খুবই ছোট একটা বই, স্প্যানিশ ভাষা ছাড়া আর কোনো ভাষায়, ইংরেজিতেও এই বইটির অনুবাদ হয়নি। রফিকুম মনির চৌধুরী স্প্যানিশ থেকে এই কথোপকথনের বইটি অনুবাদ করেছেন। এটি গত বছর বা তার আগের বছর একবার বেরিয়েছিল, কিন্তু শুদ্ধ স্বর বলে একটি প্রকাশনী, আপনি জানেন এই প্রকাশনীটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে নানান কারণে। সেই বইটি আবার আমার এখান থেকে বেরোচ্ছে। পুনর্মুদ্রণ অসাধারণ অনুবাদ। আমি বলবো যে এরকম একটি বইটির কথাবার্তা যেমন অসাধারণ, এর অনুবাদটাও হয়েছে তেমন। ফলে ভালো অনুবাদ হয় না এটাও যেমন বলবো না, আর অনুবাদের যে সমস্যা রয়েছে তাও অস্বীকার করছি না আমি। আপনি বললেন যে অল্প কটি গল্প উপন্যাস বের হয়েছে, সেগুলো বিষয়বস্তু কি এবং লেখক কি নতুন সবাই? একেবারে নতুন নয়। যেমন ধরুন আক্তার হোসেন বলে একজন লেখক, তার আগে একটি উপন্যাস বেরিয়েছিল, এবার তার একটি উপন্যাস বেরোচ্ছে। নামটা শুনলেই বুঝতে পারবেন যে অ্যাপার্টমেন্ট 26, অর্থাৎ অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে যে আমাদের কালচার, এর উপরেই সম্ভবত বইটি। আমি এখনও আগাগোড়া পড়ে উঠতে পারি নাই, এটা প্রুফ চলছে, এটি বেরোবে। দুটি গল্পের বই বেরোবে। শাহনাজ নাসরিন একজন লেখক আছেন, মনিকা চক্রবর্তী একজন লেখক আছেন, তাদের দুটো গল্প সংকলন বেরোচ্ছে। আয়েশা ঝর্ণা আমাদের 80-এর শেষের দিকের কবি, 90-এর, ওর একটি কবিতা সংকলন বেরোচ্ছে। এবারে আসি মেলার অন্য একটি প্রসঙ্গে। মেলার প্রস্তুতি তো একেবারেই শেষ, এখন স্টল সাজানো হচ্ছে এবং স্টলের যে সেটিং সেটা প্লাস সিকিউরিটি সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে যে যারা আসবেন তাদের চাহিদা কতটুকু পূরণ হবে? এ কথা আমি মানে দ্বিধাহীনভাবে বলবো যে মেলা যখন বাংলা একাডেমি থেকে সওয়ার্দী পার্কে চলে এসছে, ব্যাপক একটা আয়তন পেয়েছে মেলা, এবং প্রতি বছরই এর ভুল ভ্রান্তি নিয়ে আরও কী করে ভালো করা যায়, পরিসরটাকে আরও কী করে সুসজ্জিত করা যায়, এ প্রচেষ্টা চলছে। এবং আমি বলি যে বিগত বছরগুলোর তুলনায় এবার হয়তো মেলার আয়োজন অনেকটাই মানে সুন্দর হবে, এবং যারা স্টল সাজাচ্ছেন তারাও খুশি। একেবারে সর্বাঙ্গ সুন্দর, তার জন্য তো অনেক সময়ের ব্যাপার, আমরা এগোচ্ছি ধীরে ধীরে। আমরা সবাই আশাবাদী। সংবেদ, এটা আসলে অস্বীকার করার উপায় নেই যে খুব বেশি মানে যেটাকে বলে সহজ যে বই, সেই ধরনের বই খুব একটা প্রকাশ করে না, একটু মননশীল বই প্রকাশ করে। আমি নিজেও সংবেদের একজন নিয়মিত ক্রেতা। সেক্ষেত্রে মানে এই ধরনের বই প্রকাশ করেও একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকা কিভাবে সম্ভব? ব্যবসা করতে নামলে লাভের বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে প্রধান বিষয় আমি বলবো, তা নাহলে ব্যবসা হবে কেন? কিন্তু সংবেদটা আমি যখন করি, আমরা ছোট কাগজ করতাম, সংবেদ নামে একটা ছোট কাগজ ছিল সেই 80-তে। এই কাগজটি বন্ধ হয়ে যাওয়ার পরে যখন ভাবলাম যে কি করা যায়, তখন প্রকাশনার কথাটা মাথায় আসে। তো সেদিক থেকে যদি চিন্তা করি আমি, তাহলে বলবো সংবেদ আজও যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, সে আসলে ভালো কিছু করতে চায়। মননশীলতা এবং সৃজনশীলতার মিলনে একটা পথ যদি বের করা যায়, সেই চেষ্টাটাই সংবেদ করে যাচ্ছে। বাণিজ্য করতে হবে, কিন্তু আমার প্রকাশনের একমাত্র উদ্দেশ্য নয় বাণিজ্য করা। ভালো কাজ করার পাশাপাশি বাণিজ্য চেষ্টা সেরকমই। আমরা জানি যে সংবেদ প্রকাশনা সংস্থার পাশাপাশি আপনি নিজে একজন লেখক, এবং এরই মধ্যে আপনার ভালো কাজের, ভালো লেখার স্বীকৃতি স্বরূপ আপনি বাংলাদেশের অন্যতম সেরা দুটি পুরস্কার, জেমকম পুরস্কার এবং প্রথম আলো পুরস্কার আপনি পেয়েছেন গল্প লেখার জন্য। তো সেই বিষয়ে যদি একটু বলেন যে পুরস্কার প্রাপ্তিতে আপনার দায়বদ্ধতা কিংবা উৎসাহ কোনটা বেড়েছে? পুরস্কারটা একটা স্বীকৃতি। তো পরপর দুটো বইয়ের জন্য আমি এই স্বীকৃতি পেয়েছি। জেমকন পুরস্কার পেয়েছিলাম যে জীবন ফড়িংয়ের দোয়েলের গল্পগ্রন্থের জন্য। পরের বছরই আমার বই বেরোয় ডুবোচর, সেটির জন্য আমি প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার পেয়েছি। পুরস্কার কোনো দায় বর্তায় কিনা জানি না, লেখক তো দায়িত্ব থেকেই লেখেন। তো আমি মনে করি যে এ পর্যন্ত আমি
যতটুকু লেখার, খুব বেশি লেখালেখি আমি করিনি, কিন্তু যতটুকু লিখেছি বা এখনও যে চেষ্টার মধ্যে আছি, আমি একটা দায় অনুভব করি, লিখতে হবে এই দায়, নতুন কিছু করতে চাই এই দায়। লেখার ক্ষেত্রে গল্প প্রাধান্য পায় নাকি কবিতা, উপন্যাস, কোনটা প্রাধান্য না, পায়? আমি এখনও কবিতা আমি কখনোই লিখিনি। আমার খুব প্রিয় একটা বিষয় কবিতা, আমি কবিতা পড়তেই ভালোবাসি, কিন্তু গল্পই লিখেছি বলা যায় এ পর্যন্ত। একটি মাত্র ছোট উপন্যাস, নভেলা যেটাকে বলে, এটা বেরিয়েছিল 2015-তে হরণ নামে। এই হরণের পরে আমি একটা উপন্যাস লেখার চেষ্টা করছি, যা এখনও শেষ করে উঠতে পারিনি। আর মাঝে মাঝে কয়েকটি গল্প লিখে ফেলেছি। অনেক লেখক দেখা যায় যে একই সাথে গল্প, উপন্যাস, কবিতা সব কিছু এবং একই সাথে বইমেলায় একাধিক নয়, একেবারে 5-এর অধিক, 6-এর অধিক লিখছেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনি নিজে একজন লেখক, আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে মস্তিষ্ক দিয়েই তো লেখাটা আসে, এটা কি বেশ কঠিন কাজ? দেখুন, রবীন্দ্রনাথ তো সারা জীবন লিখেছেন, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, এরা অবশ্য শুধুই গল্প উপন্যাস লিখেছেন। কিন্তু আমাদের এই কদিন আগে প্রয়াত হলেন সৈয়দ শামসুল হক, আমরা যাকে বলি সব্যসাচী লেখক। লেখা জোখার হেন কোনো জায়গা নাই যেখানে ওনার বিচরণ ছিল না, সারা জীবন ধরে লিখেছেন। তো যাদের পেশাটাই লেখা, তারা তো লিখবেনই, কিন্তু লেখা দিয়ে শুধু মানে আমি ভরিয়ে ফেললাম, কোয়ালিটিটা চিন্তাভাবনা না এনশিওর করে, করতে হবে। হ্যাঁ, না ভেবে না বুঝে প্রতি বছর 2-4টা উপন্যাস, 2-4টা গল্পের বই, সাথে কবিতার বই, অনেক কিছুই করতে হবে, এই ভাবনা থেকে যারা লেখে, আমার তেমন কিছু বলার নেই, ওনারা লিখতে পারেন বলেই লেখেন। কিন্তু আমার মনে হয় যে লেখার ব্যাপারটা যদি আমার একমাত্র পেশা না হয়, তাহলে মানের দিকে একটু একটু খেয়াল একটু রাখা। বুঝে শুনে লিখতে পারলেই তো ভালো। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই আশা করছি যে চমৎকার একটি মেলা এবারও আমরা পাবো। আপনাকেও ধন্যবাদ। আর দর্শকদের বলবো যে মেলায় আসুন, বই কিনুন, বই পড়ুন, বই পড়ার মধ্যেই জীবন আলোকিত হয়ে উঠবে। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।